রতনপুর নামের ছোট একটি গ্রামে লক্ষ্মীদেবী নামের এক মহিলা তার মেয়ে মাধবীর সঙ্গে থাকতেন। স্বামীর মৃত্যুর পর থেকে মা মেয়ে দুজনেই ওই বাড়িতে একাই থাকতেন। ধীরে ধীরে লক্ষ্মীদেবীর মেয়ে মাধবীর এখন বিয়ের বয়স হয়ে গেছে এবং এখন তাদের বাড়িতে অভাব ছিল শুধু একজন ঘর জামাইয়ের। মাধবী, দেখো, এখন তুমি বড় হয়ে গেছো। আমি ভাবছি তোমার বিয়ে দিয়ে দিই। তোমার বাবার মৃত্যু হওয়ার পর থেকে ঘরে আমরা শুধু দুজন মেয়েই আছি। বাড়িতে একজন পুরুষের থাকা খুব জরুরি। কিন্তু মা, আমি তো বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাব। আপনার এই কথাটা আমি বুঝলাম না। আরে মাধবী, তুমি খুবই সরল। আমি তোমার জন্যে এমন একজন ছেলে খুঁজে আনব যে ঘরজামাই হয়ে আমাদের সঙ্গেই এই বাড়িতে থাকবে। কিন্তু মা, ঘর জামাই হয়ে থাকতে কেউ কি রাজি হবে? রাজি হবে না কেন? তোমার বাবা যে এত জমি জমা আর এই বাড়ি রেখে গেছেন, সবই তো তোমার এবং তার হবে। আমার জীবন এখন অল্পই বাকি, তাই আমি তোমার সংসার গুছিয়ে দিতে চাই। ঠিক আছে মা, কিন্তু এমন ছেলে পাওয়া কঠিন। আমি চাই না কেউ লোভে পড়ে আমাকে বিয়ে করুক। আমি তাকেই বিয়ে করব যার মনে কোনো লোভ থাকবে না। ঠিক আছে মাধবী, আমি তেমন একজন ছেলেই তোমার জন্য খুঁজে আনব। এই কথা বলে লক্ষ্মীদেবী মাঠের দিকে চলে গেলেন। আরে ও লক্ষ্মী বৌদি, কই, কোথায় যাচ্ছ? আরে হরিলাল, আমি তো মাঠের দিকে যাচ্ছি। ওখানে একটু কাজ বাকি আছে, সেটা করতে হবে। মাঠের কাজ না করলে মা ও মেয়ে বসে বসে খেলে আমাদের সঞ্চয় তো সব শেষ হয়ে যাবে। আরে বৌদি, তুমি আর কতদিন নিজেই মাঠের কাজ করবে? এ বয়স আর মাঠে কাজ করা ঠিক নয়। তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও না। ভাই, আমিও মনে মনে সেই কথাই ভাবছি, কিন্তু বিয়ে দেওয়ার জন্য একটা ভালো ছেলে তো লাগবে। আরে ছেলে আছে তো। দেখো, আমি তোমার সঙ্গে এই কথাই বলতে এসেছিলাম। আমার এক ভাগ্নে আছে, সে খুব সোজা সাপটা, ভদ্র আর বিশ্বাসযোগ্য। তোমার মাধবীর জন্য একদম ভালো হবে। লক্ষ্মীদেবী একটু ভেবে বললেন, হরিলাল, আমি ছেলেটার সঙ্গে দেখা করতে চাই। তুমি কি তাকে এখনই মাঠে নিয়ে আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি এক্ষুনি তাকে ডেকে নিয়ে আসছি। কিছুক্ষণ পরে হরিলাল তার ভাগ্নে গোবিন্দকে সঙ্গে নিয়ে মাঠে ফিরে এলেন। এই দেখো লক্ষ্মী বৌদি, এ আমার ভাগ্নে গোবিন্দ। এর বাবা মা নেই বেচারা। এখন বলতে গেলে এ আমারই দায়িত্ব, আমার একমাত্র ভাগ্নে। তুমি যেটা জানতে চাও জিজ্ঞেস করো। তুমি গোবিন্দ, তাই তো? বাবা, আমার বাড়িতে শুধু আমি আর আমার মেয়ে থাকি। বিয়ের পর তোমাকে আমাদের সঙ্গেই ঘর জামাই হয়ে থাকতে হবে। তুমি কি থাকতে পারবে ঘর জামাই হয়ে? এ কি কথা? আমি যদি ঘরজামাই হয়ে থাকি তাহলে লোকে কি বলবে? না না না, আমার মন এটা মানবে না। মাফ করবেন, আপনার মেয়ের বিয়ে অন্যত্র দিন। আমি ঘরজামাই হব না। চলুন মামা, আমরা বাড়ি যাই। গোবিন্দ এই রকম কথা বলায় লক্ষ্মীদেবী বুঝলেন গোবিন্দ লোভী মানুষ নয়। দাঁড়াও বাবা, আমার কথা শোনো। আমার স্বামী মারা যাওয়ার পর আমি আর আমার মেয়ে একাই আছি। এমন অবস্থায় তুমি যদি আমাদের সহায় না হও তবে কি হবে? আমার মেয়েকে বিয়ে করো এবং এই সব সামলাও। এখন এই দুর্বল কাঁধে আর বোঝা বহন করা সম্ভব না। লক্ষ্মীর অসহায়তা দেখে গোবিন্দ রাজি হয়ে গেল। কয়েকদিনের মধ্যে মাধবী আর গোবিন্দের বিয়ে হয়ে গেল। মাধবী, তোমাদের বিয়ে হয়ে গেছে, এখন আমার আর কোনো চিন্তা নেই। গোবিন্দ, আজ থেকে তুমি মাঠের কাজ সামলাবে। আমি আজ থেকে ছুটিতে গেলাম। হ্যাঁ মা, আপনি একদম দুশ্চিন্তা করবেন না। আমি তো আছি, সব আমি দেখে নেব। আপনি শুধু বিশ্রাম নিন। এরপর গোবিন্দ লক্ষ্মীদেবীর সমস্ত দায়িত্ব নিজেই নিতে শুরু করল এবং তাদের বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে লাগল। আরে মাধবী, আমি কাজে যাচ্ছি, আসতে কিছুটা দেরি হয়ে যাবে, বুঝলে? ঠিক আছে,
দাঁড়াও একটু, তোমার জন্য খাবার বানিয়েছি, খাবারটা সঙ্গে নিয়ে যাও, যখন ক্ষুধা লাগবে খেয়ে নেবে। তারপর গোবিন্দ মাঠের দিকে চলে যায়। আরে রতন, দেখছ, এই যে মাধবীর স্বামী, কয়েকদিন হলো এদের বিয়ে হয়েছে, আর দেখো ঘর জামাই হয়ে শ্বশুরবাড়িতে বসে আছে। হ্যাঁ কাকি, কে জানে মানুষ কিভাবে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। আর কাকি, আমি তো যখন বিয়ে করব আমার স্ত্রীকে আমার বাড়িতেই রাখব, শ্বশুরবাড়িতে গিয়ে ঘর জামাই হয়ে থাকব না। আমি অন্যের ভিক্ষায় নয়, নিজে উপার্জন করে নিজে খাব এবং পরিবার চালাব। এই সব কথা শুনে গোবিন্দর খুব রাগ হয়, কিন্তু সে কিছু না বলে চুপচাপ মাঠে চলে যায়। গোবিন্দ মনে মনে ভাবে, যদি আমার নিজের একটা বাড়ি থাকত, তাহলে মানুষ আমাকে এভাবে তিরস্কার করত না। আমি একদিন নিজের পরিশ্রমে নতুন একটা বাড়ি বানাবো আর সেখানেই থাকব। মানুষের এ তিরস্কার আমি আর শুনতে পারছি না। এবার গোবিন্দ মাঠে কাজ করতে শুরু করে। আরে ও গোবিন্দ, আরে ভাই গোবিন্দ, এই রোদের মধ্যে এত পরিশ্রম করছো, কি হলো, জামাই হওয়ার সুখ পাচ্ছ নাকি? লোকটি আরও বলে, মানুষ ঠিকই বলে, জামাই তখনই জামাই যখন সে নিজের বাড়িতে থাকে। শাশুড়ির বাড়িতে জামাইয়ের কোনো ইজ্জত থাকে না, শুধু শ্রমিকের মতো কাজ করতে হয়। ঘর জামাই মানে শুধু খাটতে হবে। না না জমিদার বাবু, এমন কিচ্ছু নয়। শাশুড়িমা আমাকে অনেক সম্মান করেন, আমিই বলেছি আমি সব কাজ করে নেব। এই বয়সে তিনি এসব করতে পারবেন কি? ও তাই নাকি? তাহলে তো ভালোই হলো। লক্ষ্মী দেবীর তো বিনা পয়সায় একজন কৃষক পাওয়া গেল, না হলে বেচারি এই বয়সে কি করতেন? এই কথা বলে জমিদার চলে যায়। হে ভগবান, আমাকে সাহায্য করো। আমি একসময় আত্মসম্মানী মানুষ ছিলাম, কিন্তু এখন আমার বাধ্যতার কারণে মানুষ আমাকে অকর্মা, লোভী, আরও কি কি বলে। কাজ শেষ করে গোবিন্দ এক গাছের নিচে বসে। এ সময় একজন সন্ন্যাসী সেখানে আসে। বৎস, কি চিন্তায় ডুবে আছো? তোমার কাছে কি একটু খাবার হবে? আমি অন্য রাজ্যে যাচ্ছিলাম, পথে আমার খাবার শেষ হয়ে গেছে, এখন আমার কাছে খাওয়ার কিছুই নেই। হ্যাঁ হ্যাঁ বাবাজি, আসুন, এখানে বসুন। এই নিন, খাবারটা নিন, খেয়ে নিন। বাবাজি, এখন বলুন তো, এই অবস্থায় আপনি এত দূরে যাবেন কিভাবে? বৎস, মানুষ যখন নিজের লক্ষ্য ঠিক করে ফেলে তখন তার মন শরীর সেই লক্ষ্য পূরণে প্রস্তুত হয়ে যায়। আমি যাচ্ছি না, উপরওয়ালা আমাকে পৌঁছে দেবে। তোমাকে অনেক ধন্যবাদ। উপরওয়ালা তোমার প্রতিটি কামনা পূর্ণ করুক। এই বলে সন্ন্যাসী চলে যায়। দেখো তো, বাবাজি কত কঠিন কথা কত সহজভাবে বলে গেলেন। হয়তো তিনি ঠিকই বলেছেন, নিজের লক্ষ্য অর্জনের জন্য নিজেকেই প্রস্তুত হতে হয়। মানুষের কথায় কান দেওয়া উচিত নয়। এবার আমিও নিজের নতুন বাড়ি বানিয়েই ছাড়ব। কয়েকদিন কেটে যায়। একদিন গোবিন্দ মাঠে কাজ করছিল। আরে দেখো দেখো কমলা, ওই তো মাধবীর স্বামী, যে ঘর জামাই হয়ে শ্বশুর বাড়িতে থাকে। হ্যাঁ রে, মাধবী কেন ওকে বিয়ে করল জানি না, ওর তো কপালই খুলে গেল, বসে বসে সব পেয়ে গেল। এ তোমরা কি আজে বাজে বলছ? না জেনে কারো সম্পর্কে এভাবে কিছু বলা ঠিক নয়। আজকের পর যদি আর এমন কথা শুনি, তার ফল ভালো হবে না, বুঝেছ? আরে রাগ করছ কেন? আমরা তো শুধু আমাদের কলস নিয়ে যাচ্ছিলাম। চল কমলা, চলো।
গোবিন্দর কাছে এখন ঘর জামাইয়ের তিরস্কার দিন দিন অসহনীয় হয়ে উঠছে, কিন্তু সে তার দায়িত্ব ফেলেও তো যেতে পারে না। তুমি এসে গেছ? কি হলো, মন খারাপ কেন? কিছু হয়েছে নাকি, বলো না। কি বলবো, এসব তো এখন রোজগার হয়ে গেছে। লোকজন যখন আমাকে ঘরজামাই বলে অপমান করে, আমি আর সহ্য করতে পারি না। মাধবী, আমি এই কথাগুলো শুনে শুনে এখন ক্লান্ত। কে কে বলেছে, নাম বলো, আমি এক্ষুনি গিয়ে তাদের খবর নিয়ে আসছি। মাধবী, এসব করতে যেও না। তুমি কি সবার সঙ্গে লড়াই করবে নাকি? ইস, যদি আমার নিজের একটা বাড়ি থাকত, তাহলে তোমাকে আর মাকে সেখানে নিয়ে যেতাম। কিন্তু কি করব, আমার এই দারিদ্র্যই তো বাধা। কি হলো, তোমাদের দুজনের মুখ এমন মলিন কেন? মাধবী, কি হয়েছে? গোবিন্দ তখন সমস্ত কথা লক্ষ্মীদেবীকে বলে। লোকের কথায় কান দিও না। তুমি আমার জামাই নও, তুমি আমার ছেলে। আজ থেকে কেউ কিছু বললে বলে দিও, আমি জামাই নই, আমি লক্ষ্মী দেবীর ছেলে। মা, এই নিন ফসল বিক্রির টাকা, গুনে দেখুন ঠিক আছে কি। এ কি কথা বলছো তুমি? আর এই টাকা তুমি আমাকে কেন দিচ্ছ? এটা তোমার কাছেই রাখো। আরে না না মা, আমি এই সব টাকা রাখতে পারবো না। আমার আত্মসম্মান আমাকে তা করতে দেয় না। আমি শুধু আমার পরিশ্রমের টাকা নেব, বাকি টাকা আপনিই রাখুন। এভাবে কিছুদিন কেটে যায় এবং শেষ পর্যন্ত গোবিন্দ নিজের পরিশ্রমের টাকায় একটি বড় বাড়ি বানিয়েই ফেলে। মাধবী, আমি আমাদের জন্যে একটি বাড়ি তৈরি করে ফেলেছি। এখন থেকে আমরা 3 জন সেখানে থাকব। সত্যি, আমি খুব খুশি যে তোমার মতো পরিশ্রমী ও সৎ মানুষকে স্বামী হিসেবে পেয়েছি। মা, দেখো, ইনি নিজের পরিশ্রমে একটি বাড়ি তৈরি করেছেন। এ তো খুবই আনন্দের কথা মাধবী। ঈশ্বর যেন তোমাকে এভাবেই আরও উন্নতি দেন এবং তোমার সব স্বপ্ন পূরণ করেন। মা, এগুলো সবই আপনাদের দুজনের আশীর্বাদ ও প্রার্থনার ফল। এখনের কিছুদিনের মধ্যেই আমরা সেখানে গিয়ে থাকব। তারপর সন্ধ্যা হয়ে আসে এবং আকাশে কালো মেঘ জমতে শুরু করে। মনে হচ্ছে ভয়ানক ঝড় আসছে। হে ঈশ্বর, আমাদের সবাইকে এই ঝড় থেকে রক্ষা করো। এরপর কিছুক্ষণের মধ্যে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টি আর ঝড় সারা রাত ধরে চলতেই থাকে। হায় হায়, আমাদের ঘর ভেঙে গেছে। এখন আমরা কোথায় থাকব? এই ঝড় তো আমাদের সব কিছু ধ্বংস করে দিল। কত কষ্ট করে আমি আমার ঝুপড়িটা বানিয়েছিলাম। আমাদের সমস্ত পরিশ্রমের জমানো টাকা সারা পরিশ্রমের কামাই এতে লাগানো ছিল। আর আজ এক ঝটকায় সবকিছু তছনছ হয়ে গেল। ও ভগবান, এখন আমি কি করব? আমার বাচ্চাদের নিয়ে কোথায় যাব? গ্রামের লোকেদের কান্না ও চিৎকারের শব্দ শুনে মাধবী বাড়ি থেকে বাইরে আসে। ওগো, শুনছ? বাইরে এসে দেখো, গ্রামের সব কিছু নষ্ট হয়ে গেছে। দেখো, গ্রামের লোকেদের ঝুপড়িগুলো ভেঙে গেছে। মানুষ গৃহহীন হয়ে গেছে। হ্যাঁ মাধবী, রাতের ঝড় তো সব কিছু ধ্বংস করে দিয়েছে। লোকগুলো বেচারা অসহায় হয়ে গেছে। দেখো, আমাদের এখন ওদের সাহায্য করা উচিত। এই কথা বলে গোবিন্দ গৃহহীন সবাইকে তার নতুন বাড়িতে নিয়ে যায়। হ্যাঁ, তো এবার আপনারা সবাই এখানে আরামে থাকুন। যতদিন না আপনাদের ঘর ঠিক হয়ে যায়, ততদিন আপনারা এখানেই থাকুন। বাবা, এত কঠিন সময়ে তুমি আমাদের এত সাহায্য করছো। তুমি খুব দয়ালু মানুষ। উপরওয়ালা তোমার মঙ্গল করুক। হ্যাঁ ভাইয়া, আমরা সবাই তোমার খুব মজা করেছিলাম, কিন্তু তবুও তুমি আমাদের কষ্টে দেখে সাহায্য করলে। আমাদের মাফ করে দিও ভাইয়া। আরে কোনো কথা না বোন, এটা তো আমার কর্তব্য।
আপনারা সবাই আমার পরিবারের মতো। আপনাদের আমি বিপদে কিভাবে ছাড়তে পারি? আপনারা সবাই আরামে থাকুন। এরপর কয়েকদিন কেটে যায় এবং গোবিন্দ সবাইকে নিয়ে মিলেমিশে তাদের ভাঙা ঝুপড়িগুলো মেরামত করে দেয়। তারপর গোবিন্দ মাধবী ও লক্ষ্মীদেবীকে তার নতুন বাড়িতে নিয়ে যায়। এরপর থেকে গ্রামের লোকজন গোবিন্দকে সম্মান করতে থাকে। তারপর থেকে গোবিন্দ তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করে।